সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। 2010 সালে তুরস্ক রাশিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি করে। সেই চুক্তির অধীনে রাশিয়া তুরস্কে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়। রাশিয়া তার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমকে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরির দায়িত্ব দেয়। তারই আলোকে রোসাটম তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর মেরসিনে আক্কুইউ নামক একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ শুরু করে। দীর্ঘ 15 বছর কাজ করার পরে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টরটি এবছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি মূলত চালু হওয়ার আগেই ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে দিনের পর দিন লেখালেখি হচ্ছে এবং মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছে যে ইসরায়েলের উচিত বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার আগেই হামলা করে ধ্বংস করে দেওয়া। কি এই আক্কুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র? কেন এর মধ্যে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের মিডিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে? চলুন শুরু করা যাক। আক্কুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মূলত আমি যেমনটি বলেছি তুরস্কের মেরসিন শহরে তৈরি করা হচ্ছে। এটির মোট 4টি রিঅ্যাক্টর তৈরি করা হবে। তার মধ্যে প্রথমটি এবছরের শেষ নাগাদ চালু করা হবে। তুরস্কের লক্ষ্যমাত্রা হচ্ছে 2050 সালের মধ্যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। যদিও এটির মালিকানা নিয়ে বিভিন্ন মত রয়েছে। তুরস্কের সরকার দাবি করছে যে এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা 50-50। প্রথম যে 2টি রিঅ্যাক্টর চালু করা হবে তা থেকে 30% তুরস্ক এবং 70% রাশিয়া বিদ্যুৎ নেবে। পরের যে 2টি রিঅ্যাক্টর চালু করা হবে সেখান থেকে তুরস্ক নেবে 70% এবং রাশিয়া নেবে 30%। এভাবে 4টি রিঅ্যাক্টরের 2টি রিঅ্যাক্টরের মালিকানা থাকবে তুরস্কের, অন্য 2টি রিঅ্যাক্টরের মালিকানা থাকবে রাশিয়ার। কিন্তু অনেকেই আবার দাবি করছে যে এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা মূলত রাশিয়ার। রাশিয়া তুরস্কের মাটিতে শুধুমাত্র বিনিয়োগ করছে, এখানে তুরস্কের কোনো মালিকানা নেই। সে যাই হোক, মালিকানা তুরস্কের হোক অথবা রাশিয়ার হোক, 50-50 হোক অথবা কম বেশি হোক, এই বিদ্যুৎ কেন্দ্রটি এরই মধ্যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের এবং ইসরায়েলি গণমাধ্যমের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এটি নিয়ে লেখালেখি হচ্ছে, যার সর্বশেষ সংযোজন হচ্ছে মাইকেল রুবিন। মাইকেল রুবিন তিনি মূলত নিওকন জায়নিস্ট। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো। তিনি ইরান ও তুরস্ক সম্পর্কে প্রতিনিয়ত লেখালেখি করেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ। তিনি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তিনি বিভিন্ন তত্ত্বপাত্য, বিভিন্ন যুক্তি দিয়ে দাবি করেছেন যে ইসরায়েলের উচিত যে কোনোভাবে, যে কোনো উপায়ে তুরস্কে হামলা করে এই আক্কুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া। সেক্ষেত্রে তিনি বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেছেন। তিনি প্রথমত বলেছেন যে তুরস্ক হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। যদি কখনো বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে যে রেডিয়েশন নির্গত হবে তার ফলে তুরস্ক সহ এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের ব্যাপক ক্ষতি সাধন হবে। এই অঞ্চলে একটি বিপর্যয় নেমে আসবে। এটি হচ্ছে তার প্রথম যুক্তি। অথচ এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে 9 মাত্রার ভূমিকম্প হলেও এর কোনো ক্ষতি না হয়। মাইকেল রুবিন দ্বিতীয় যে যুক্তি তুলে ধরেছেন তা হলো তিনি বলতে চাচ্ছেন
তুরস্ক দাবি করেছে যে তারা তাদের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। কিন্তু রুবিনের দাবি হচ্ছে তুরস্ক বেসামরিক উদ্দেশ্যের আড়ালে মূলত পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে, যেভাবে অন্যান্য দেশ বিশেষ করে ইরান শেষের দিকে অস্ত্র তৈরির চেষ্টা করেছে। রুবিনের দাবি হচ্ছে যদি তুরস্ক সে পথে হাঁটে তাহলে সেটা হবে বিপজ্জনক। তার তৃতীয় যুক্তি হচ্ছে যদি তুরস্ক পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের যে ক্ষমতার ভারসাম্য রয়েছে, যে ব্যালেন্স রয়েছে, এটি নষ্ট হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলের একক আধিপত্য রয়েছে সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, খর্ব হবে, ক্ষুণ্ণ হবে। মাইকেল রুবিনের অন্য আরেকটি যুক্তি হচ্ছে তুরস্ক সন্ত্রাসবাদকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহযোগিতা করছে, সমর্থন দিচ্ছে এবং সিরিয়াতে হায়াত তাহরির আল শাম নামক এই সংগঠনকেও তুরস্ক প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে। তুরস্ক যেহেতু সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে সেহেতু তুরস্কের উচিত হবে না পরমাণু প্রযুক্তি অর্জন করা। মাইকেল রুবিনের অন্য যুক্তি হচ্ছে তুরস্ক ন্যাটোভুক্ত একটি দেশ। ন্যাটোর পলিসি হচ্ছে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আক্রান্ত হলে ন্যাটো ওই রাষ্ট্রকে রক্ষা করতে বদ্ধপরিকর। কিন্তু মাইকেল রুবিন বলছেন যে তুরস্কের ক্ষেত্রে ন্যাটোর এই পলিসি কার্যকর হবে না। তুরস্ক মুসলিম রাষ্ট্র এবং প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কথায়, সেহেতু ন্যাটো তুরস্ককে রক্ষা করতে এগিয়ে আসবে না যদি ইসরায়েল তুরস্কে হামলা করে। এর ফলে যেটা হবে, তুরস্ক ক্ষুব্ধ হয়ে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। মাইকেল রুবিন এখানে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করছেন। তিনি বলছেন, আমরা চাই না মুসলিম কান্ট্রি তুরস্ক ন্যাটোতে থাক, এটা পশ্চিমা বিশ্বের অনেকেই চায় না। সুতরাং যখন তুরস্ক নিজ থেকেই ক্ষুব্ধ হয়ে ন্যাটো থেকে বের হয়ে যাবে তখন এক ঢিলে দুই পাখি মারা হবে। তুরস্ককে ন্যাটো থেকে বের করে দেওয়া যাবে এবং ইচ্ছে মতো যে কোনো সময়ে হামলা করা যাবে। ইসরায়েলের জন্য কাজটি আরও সহজ হবে। তিনি আরও দাবি করেছেন যে ইসরায়েল যেহেতু এই কাজ এর আগে অনেকবার করেছে এবং আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলা করেছে, বিশেষ করে ইরাকের ওসিরাকে যখন হামলা করে, এটি ছিল ইসরায়েল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। আর আক্কুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েল থেকে মাত্র 325 কিলোমিটার দূরে অবস্থিত। মাইকেল রুবিন দাবি করছেন যে ইসরায়েলের জন্য তুরস্কে হামলা করাটা আরও সহজ হবে। অন্যদিকে ইসরায়েল হায়ম পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে টার্কি হচ্ছে নতুন ইরান, টার্কি ইজ দ্য নিউ ইরান। তুরস্ক দিন দিন ইরানের মতো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠছে। তুরস্কর সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল। তুরস্কের রাষ্ট্রপতি প্রতিনিয়ত ইসরায়েলকে হুমকি দিচ্ছে এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য মিডিয়ার সাথে সুর মিলিয়ে এই পত্রিকা বলছে যে তুরস্ক সব সময় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে এসেছে, বিশেষ করে ফিলিস্তিনের হামাস এবং সিরিয়াতে অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীকে তুরস্ক প্রতিনিয়ত সমর্থন দিচ্ছে। এবং এই পত্রিকা আরও দাবি করছে যে যদি তুরস্ক পরমাণু অস্ত্র তৈরি করে অথবা এই প্রযুক্তি হস্তগত করতে পারে, এই প্রযুক্তি অর্জন করতে পারে, তাহলে সেটা হবে ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ এবং ইরানের চেয়ে আরও অনেক বড় থ্রেট হবে। যে কারণে ইসরায়েলের উচিত হচ্ছে তুরস্কে হামলা করে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার আগেই ধ্বংস করে দেওয়া,
অবশ্য এই হায়ম পত্রিকা দাবি করেছে যে আমেরিকার উচিত হবে না তুরস্ককে F-35 বিমান দেওয়া। এই F-35 বিমান নিয়ে আমরা আরেকটি ভিডিও করব। পশ্চিমা গণমাধ্যমে যখন একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এই আক্কুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, এবং ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে যখন এটি নিয়ে প্রতিনিয়ত সরকারকে উস্কে দিচ্ছে, তখন ইসরায়েলের পলিসি কি হতে পারে? পরমাণু অস্থিরীকরণ অথবা পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েল কি ধরনের পলিসি নিয়ে থাকে? ইসরায়েল মূলত এক্ষেত্রে বিগিন ডক্ট্রিন ফলো করে থাকে। কি সেই বিগিন ডক্ট্রিন? বিগিন ডক্ট্রিন হচ্ছে, ইসরায়েল দাবি করে থাকে এই ডক্ট্রিনের আলোকে মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না, শুধুমাত্র ইসরায়েলের কাছে থাকতে পারবে। যদিও ইসরায়েল প্রকাশ্যে সেটা বলে না। ইসরায়েলের কাছে বিভিন্ন বরাতে আমরা যেটা জানতে পারি 80 থেকে 90টি পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু ইসরায়েল কখনোই সেটা সরাসরি স্বীকার করেনি। ইসরায়েল এই বিগিন ডক্ট্রিনের আলোকেই এর আগে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে হামলা করে তাদের পরমাণু প্রকল্পকে হয় ধ্বংস করেছে, না হয় বাধাগ্রস্ত করেছে। যেমন 1981 সালে ইরাকের ওসিরাকে হামলা করে পরমাণু চুল্লিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। 2007 সালে সিরিয়ার আল কবির পরমাণু চুল্লি ইসরায়েল হামলা করে ধ্বংস করে দেয়। 2010 সালে ইসরায়েল স্ট্যাক্স নেট নামক একটি ভাইরাস ছড়িয়ে দিয়ে ইরানের পরমাণু প্রকল্পকে বছরের পর বছর বেশ কয়েক বছরের জন্য পিছিয়ে দিতে সক্ষম হয়, এবং সর্বশেষ ইসরায়েল ইরানে হামলা করে, যেটা আমরা দেখেছি যে সর্বশেষ 12 দিনের সংক্ষিপ্ত রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা করেছে, এবং সর্বশেষ ইসরায়েলের সাথে আমেরিকাও যুক্ত হয়েছে। এখন এই ডক্ট্রিনের আলোকে ইসরায়েল তুরস্কে হামলা করবে কিনা? তুরস্ক যেহেতু এখনো ন্যাটোভুক্ত একটি দেশ, এবং তুরস্কের নিজস্ব সামরিক শিল্প অনেক উন্নত, তারা প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র তৈরি করছে, সেহেতু ইসরায়েল তুরস্কে হামলা করার সাহস করবে কিনা? আসলে যতদিন পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, ততদিন ইসরায়েলের মধ্যপ্রাচ্যে সাহস করবে না এমন কোনো বিষয় নেই, এমন কোনো ইস্যু নেই। তারা যে কোনো সময়ে যে কোনো দেশে হামলা করতে পারে। তবে সেই হামলার ক্ষেত্রে তারা হয়তোবা কয়েকটি স্টেজ, কয়েকটি ধাপ অনুসরণ করতে পারে, যেমনটি তারা এর আগে অন্যান্য দেশের ক্ষেত্রে করেছে। তারা হয়তো প্রথমে তুরস্কের মধ্যে গুপ্ত হত্যার পথ বেছে নিতে পারে। এই পরমাণু প্রকল্পের সাথে জড়িত বিজ্ঞানীদেরকে, প্রকৌশলীদেরকে ইসরায়েল হয়তোবা গুপ্ত হামলার মাধ্যমে, চোরাগুপ্ত হামলার মাধ্যমে হত্যা করার পথ বেছে নিতে পারে। এরপরে যদি তুরস্ক তার এই প্রকল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে ইসরায়েল হয়তোবা যেমনটি ইরানে করেছে ভাইরাস ছড়িয়ে দিয়ে এই প্রকল্পকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এরপরেও যদি তুরস্ক নাসর বান্দা হয়ে তার এই প্রকল্পকে এগিয়ে নিতে থাকে, সর্বশেষ ইসরায়েল হয়তোবা তুরস্কে হামলার সিদ্ধান্ত নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যদি তুরস্কে হামলা করে, তাহলে ন্যাটো কি তুরস্ককে রক্ষা করতে এগিয়ে আসবে? সহজ প্রশ্নের উত্তর সহজ। ন্যাটো তুরস্ককে রক্ষা করতে এগিয়ে আসবে না। ন্যাটোর যে পলিসি রয়েছে তার সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করার, সেটা তুরস্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, যেটা এরই মধ্যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ দাবি করছেন। সহজ একটি উদাহরণ দিলে বুঝবেন। তুরস্ক ন্যাটোর সদস্য, এবং ন্যাটোর অন্য আরেকটি সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়ে আসছে, এবং ইউরোপের বেশ কয়েকটি দেশও সমর্থন দিয়ে আসছে। তুরস্ক যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে অথবা করতেছে, তখন কিন্তু এই পশ্চিমা বিশ্ব ন্যাটোভুক্ত দেশগুলো তুরস্ককে সমর্থন দেওয়া তো দূরের কথা, উল্টো তুরস্কের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর থেকে সহজেই বোঝা যায় যে যদি কখনো ইসরায়েল তুরস্কে হামলা করে তাহলে পশ্চিমা বিশ্ব অথবা ন্যাটো তুরস্ককে রক্ষা করতে এগিয়ে আসবে না। সেক্ষেত্রে তুরস্ককে তার সম্পূর্ণ নিজস্ব সক্ষমতা অনুযায়ী ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যুতে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।